নমস্কার, আমি ভূতেশ্বর। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আবার হাজির হয়েছি সত্যি ভূতের ঘটনার এপিসোড 14 নিয়ে। এই শীতের রাতে হাড় হিম করার মতো ঘটনা আজকের এই ঘটনাটি। ঘটনা যে পাঠিয়েছে তার নাম পরিচয় বিশেষ কারণে গোপন রাখা হচ্ছে। আর কথা নয়, এবার সরাসরি ঘটনায় যাওয়া যাক। এটা কোনো গল্প নয়, একটা সত্যি ঘটনা শোনাতে এসেছি। তবে বিশেষ কারণে ঘটনা চরিত্র, স্থান ও সময়ের সঠিক তথ্য প্রকাশ করতে পারছি না। তাই স্থান ও নামগুলো কাল্পনিক রেখেই ঘটনাটা বলছি। ধরি আমার নাম পলাশ দাস, বাড়ি উত্তর 24 পরগনার অন্য একটা গ্রামে। যখন ঘটনাটা ঘটে তখন সময়টা ছিল 2022-এর প্রথম দিকে। তখন আমাদের নতুন বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে মাত্র। সেখানে থাকার মতো কোনো অবস্থা ছিল না, তাই বাড়ি ভাড়া নিয়ে থাকতে হবে। বলে রাখা ভালো, আমার পরিবারে আমি, বাবা, মা, দাদা ও বৌদি, এই 5 জন সদস্য। তো বাড়ি তৈরির সুবাদে আমরা অন্য একটা বাড়ি ভাড়া নেই। যদি ওই বাড়িটার ব্যাপারে অনেকগুলো খারাপ ঘটনা গ্রামের মধ্যে ছড়িয়ে আছে। যেমন ওই বাড়িতে 3 জন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। তাছাড়াও আরও অনেক ব্যাপার আছে। ওই বাড়িতে যারা থাকে তারা 2-3 মাসের বেশি থাকতে পারে না। নানা কারণে সংসারে অশান্তির সৃষ্টি হয়। কারোর উপস্থিতি সবসময় অনুভব করা যায়। রাতের বেলা কেউ নাকি কান্না করে বেড়ায়। এইসব কারণেই হয়তো অন্য বাড়ির তুলনায় ও বাড়ির ঘর ভাড়া অনেক কম। এখন বাড়ি করতে এতগুলো টাকা খরচ হচ্ছে, তাই কম টাকায় ওই বাড়িতে কয়েক মাস থাকার সিদ্ধান্ত নেওয়া হয়। মা তো বলেছিল, ওখানে 3 বেলা ধূপ ধুনো আর পুজো দিলে কিসের ভয়, মনে জোর আনলে সব ঠিক। মায়ের কথা মতো আমরা আর কেউ অমত করিনি। সেদিনই ওই বাড়িতে উঠি। তার আগে বাড়িটার একটু বর্ণনা দেওয়া প্রয়োজন। একতলা বাড়ি, চারিদিকে ইটের দালান আর মাথার উপর টিনের চালা দেওয়া। বাড়ির পাশে বড় একটা আম বাগান। ধারে কাছে 30 মিটারের মধ্যে আর কোনো বাড়ি নেই। তবে প্রথম যেদিন ওই বাড়িতে উঠি সেদিন একটা ব্যাপারে লক্ষ্য করেছিলাম। বাড়িটা অন্য সব জায়গার থেকে অনেক বেশি নিরিবিলি। সেখানে থাকলে মনে হয় আমরা পৃথিবীর বাইরে অন্য কোনো জগতে থাকি। আশেপাশের বাতাসও যেন কানে কানে কিছু বলে যায়, যা মোটেও শুভকর কিছু নয়। তবে ওই বাড়িতে ওঠার প্রথম সপ্তাহে তেমন কোনো সমস্যা হয় না। সব কিছু ঠিকঠাক পরিপাটি ছিল। মনে হয়েছিল বাড়ি না হওয়া পর্যন্ত এখানে দিব্যি থাকা যাবে, কোনো রকমের সমস্যা হবে না। এত কম টাকায় এত সুন্দর বাড়িতে থাকতে পারাও চারটেখানি কথা নয়। সবাই মনে মনে আনন্দই করেছিল। তবে সেই আনন্দও দীর্ঘস্থায়ী হয় না। একদিন রাতের বেলা আমি নিজের বিছানায় শুয়ে আছি। ঘুম ঘুম মতো ভাব এসেছে। এমন সময় মনে হয় গায়ে টপ টপ করে জল পড়ছে, আর কোনো কিছু আমার ফ্যানের সাথে ঝুলে আছে। চারপাশে ঠান্ডা হয়ে আসছে। চারপাশের আর্দ্রতা কমে মাইনাসে এসে হাজির হয়েছে। আমি আর সহ্য করতে পারছি না। তখনই চোখ খুলি। অন্ধকারের মধ্যে মনে হয় কোনো কিছু ফ্যানের সাথে ঝুলে আছে, আর সেটা থেকে টপ টপ করে কোনো তরল আমার গায়ে পড়ছে। একটা উৎকট গন্ধ নাকে এসে লাগছে। আমি আর থাকতে না পেরে বিছানার পাশে থাকা বেড সুইচ টিপে আলো জ্বালিয়ে দিই। আর তখনই দেখতে পারি সামনে কিছুই নেই। ফ্যানের সিলিংয়ের দিকে তাকাই, সেখানেও কিছু নেই। আর যে তরল পড়ছিল সেটাও তো দেখতে পারছি না। বাইরে বৃষ্টিও নেই। এদিকে যে তরল পড়ছিল তার চিহ্নও নেই। তাহলে এসব কি ঘটছে আমার সাথে? হঠাৎ করেই আমার মনে হয় টিকটিকে বাথরুম করে দিয়েছে, যার জন্যই এমন দুর্গন্ধ ছড়াচ্ছিল। আর কতটা ভেবেই আমি নিজের উপর হেসে উঠি। সবটা মনের ভুল ভেবে বা লাইট বন্ধ করে শুয়ে পড়ি। কখন দু চোখে ঘুম এসেছে আমি নিজেও জানি না। তবে হঠাৎ করেই মাঝরাতে কান ফাটানো চিৎকার শুনে আমি লাফ দিয়ে উঠি।
আর তখনই ঘুম ভেঙে যায়। শুনতে পারি পাশের ঘর থেকে বৌদির কান্নার শব্দ ভেসে আসছে। বাবা মাও দাদার রুমে গিয়ে উপস্থিত হয়েছে। আমিও আর নিচের রুমে থাকি না। বিছানা থেকে উঠে পাশের রুমে গিয়ে দেখি বৌদি ভয় পেয়ে কাঁচোমাচো হয়ে বসে আছে। চোখে মুখে ভয় লেগে আছে, যেন কিছু অস্বাভাবিক কিছু দেখেছে। সে বারবার সিলিংয়ের দিকে তাকাচ্ছে আর ভয়ে কুঁকড়ে উঠছে। কি হয়েছে জিজ্ঞাসা করাই বৌদি কোনো জবাব দিতে পারে না। অদ্ভুতভাবে সবার মুখের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। পাশ থেকে জলের গ্লাস এগিয়ে দিতেই বৌদি ঢক ঢক করে নিজের গলায় জল ঢেলে দেয়। কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। দাদা ওকে সামনে নিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এমন চিৎকার করলে কেন? বৌদি তখন কাপা কাপা গলায় যা বলল তা শুনে আমরা চমকে উঠি। সে বলল, আমি ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো আমার মুখের উপর টপ টপ করে জল পড়ছে। বেশি না, কয়েক ফোঁটা মাত্র। তবে জলটা এত ঠান্ডা আর দুর্গন্ধময় যে আমার শ্বাস নিতে রীতিমতো কষ্ট হয়। আর তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম ভাঙতেই সামনে তাকাই। মৃদু আলোতে যা দেখতে পারি তাতে আমার সারা শরীর ঠান্ডা হয়ে যায়। নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। মৃদু আলোতে দেখতে পারি একটা কালো ছায়া ফ্যানের সিলিংয়ের সাথে ঝুলে আছে। চারিদিকে অদ্ভুত বাজে গন্ধে ভরে উঠেছে। আর তখনই আমি পাশে রাখা ফোনের টর্চটা জ্বালিয়ে দিই। সামনে ধরতেই দেখতে পারি একটা মেয়ে মানুষ দড়িতে ঝুলে আছে। তার মাথার চুলে মুখ ঢেকে আছে, তবে তার চোখ খোলা, লাল, যেন আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। আর তখন এই মূর্তিটা ভয়ঙ্করভাবে হেসে ওঠে, যা দেখে আমি সহ্য করতে পারি না। তখনই চিৎকার করে উঠি। কথাটা শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। তখনই চারপাশে দেখি কেউ আছে কিনা, কিন্তু কেউ নেই। আর দেখি কোথাও কিছু হয়েছে কিনা, না, কোথাও কোনো কিছু অগোছালো নেই, সব একদম পরিপাটি। বাবা তখন বলে, ওইসব কিছু না, তুমি স্বপ্ন দেখেছ, এখন ঘুমাও, ঠিক হয়ে যাবে। বৌদি চিৎকার করে ওঠে, বলে, না না না, কোনো স্বপ্ন না, আমি সত্যি দেখেছি তাকে। আর কেউ কোনো কথা বলে না। তারপর যে যার ঘরে চলে যায়। তবে এই ব্যাপারটা সেদিন এড়িয়ে গেলেও সবার মনের মধ্যে ভয়ভীতি বাড়তে থাকে। মা রীতিমতো পুজো করা, ধুনো দেওয়া, সমস্ত কিছু বাড়িয়ে দেয়। এতে দিন কতক আর কোনো অসুবিধা হয় না। সবাই মনে করে ওটা বৌদির মনের ভুল ছিল, কোনো স্বপ্ন দেখেছিল। কিন্তু আমার মনটা তখনও স্থির হয়নি। সবসময় মনের মধ্যে একটা অস্বস্তি ভাব চলছে, তা কাউকে বোঝাতে পারছি না। এইভাবে আরও এক সপ্তাহ কেটে যায়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তবে সেদিন সন্ধ্যের পর আমি পড়তে বসেছি। মা পুজো দিয়ে টিভি দেখতে বসেছে। বৌদিও মায়ের সাথেই টিভি দেখছে। দাদা ও বাবা দুজনেই বাজারে গিয়েছে। আমি আপন মনে পড়ে যাচ্ছি। পড়তে পড়তে হঠাৎ করেই মনে হয় ঘরের পেছন থেকে কারোর কান্নার শব্দ ভেসে আসছে। শব্দটা এত অদ্ভুত যে আমার বুকটা কেঁপে ওঠে। কিন্তু এই সন্ধ্যার সময় কে কান্না করছে, আর কেনই বা করবে, তার কোনো কিছু আমি বুঝতে পারছি না। আমার মনের মধ্যে অদ্ভুত এক সন্দেহের উদয় হয়। এটা কোনো অশরীরী কিছু নয় তো? কথাটা ভাবতেই বুকটা কেঁপে ওঠে। আর তখনই ব্যাপারটাকে নিজের চোখে দেখার ইচ্ছা জাগে। তাই আমি আর সময় নষ্ট না করে আমার ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসি। ঘরের পেছনে এসে দেখার চেষ্টা করি আদেও কেউ আছে কিনা। কিন্তু পেছনে এসে কাউকেই দেখতে পারি না। ঘরের পেছনে কেউ নেই। আশেপাশে ভালো করে দেখেও কাউকে খুঁজে পায় না। এবার ব্যাপারটা নিয়ে সত্যি একটু ভয় পাই। আমি স্পষ্ট কান্নার শব্দ শুনেছিলাম, অথচ এখন এখানে কেউ নেই। আমি তাই আর সময় নষ্ট না করে সেখান থেকে নিজের ঘরে চলে আসি। মাকে একবার জিজ্ঞাসা করি তারা কোনো শব্দ শুনেছে কিনা, কিন্তু মা বলে তারা কোনো শব্দই শোনেনি। আমি ব্যাপারটাকে মনের ভুল মনে করে আবার পড়তে বসি।
এক মনে পড়তে পড়তে রাত 9:30 পার হয়েছে। আমিও পড়া শেষ করে মা ও বৌদির সামনে এসেছি। টিভি দেখতে বসেছি। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। চারপাশে অন্ধকারে ভরে ওঠে। আর তখনই ঘরের মধ্যে একসাথে অনেকগুলো মানুষের কান্নার শব্দ শোনা যায়। তারা যেন সবাই চিৎকার করে কাঁদছে। সাথে সাথে তারা যেন ঘরের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে, ঘরের জিনিসপত্র ফেলে দিচ্ছে, আর সেগুলো ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে। এদিকে মা ও বৌদি ভয়ে চিৎকার করছে, তারাও একই সাথে কান্না করছে। চোখের সামনে এমন বীভৎস ক্রিয়াকলাপ চলছে, তাদেরকে আমি নিজেও ভয়ে জমে গিয়েছি। কি করব বুঝতে পারছি না। তখন মস্তিষ্কের মধ্যে একটা কথা চলছে, আমাকে কিছু করতেই হবে। আমি তখনই ফোনটা বের করে টর্চটা জ্বালাতে যাই, কিন্তু কোনোভাবেই ফোন চলছে না। যেন ফোনটা বিকল হয়ে গিয়েছে। কোনোভাবেই ফোন কাজ করাতেই পারছি না। ঘরের মধ্যে মা ও বৌদির চিৎকার চেঁচামেচির সাথে অদৃশ্য কারো চিৎকার চেঁচামেচি মিশে পরিবেশটাকে এতটা ভয়াবহ করে তুলেছে, আমি ভাষায় বোঝাতে পারবো না। যে ওই রকম ঘটনার সম্মুখীন হয়েছে সেই বুঝতে পারবে ভয় কাকে বলে। তবে সেই ঘটনাটা খুব বেশি সময় স্থায়ী হয় না, মিনিট 5 চলে। তারপরে কারেন্ট চলে আসে, আর কারেন্ট আসলেই সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আশেপাশে কোথাও কোনো জিনিসপত্রের ভাঙচুর করা নেই, সব কিছু একদম ঠিকঠাক আছে। তাহলে এতক্ষণ কি হচ্ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মা ও বৌদি তাদের কান্না থামিয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। এতক্ষণ কি হচ্ছিল সেটাও তারা বুঝতে পারছে না। আমার ফোনটাও আবার ঠিক হয়ে গিয়েছে। এতক্ষণ যে আমাদের সাথে কি ঘটলো তা যেন কেউ নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তবে সেদিন বাবা ও দাদা বাড়িতে এলে আমি, মা ও বৌদি তিনজনই ঘটনার সম্পর্কে বলি। তারা শুনে প্রথমে বিশ্বাস না করলেও আমরা তিনজন জোর করাই তারা বিশ্বাস করতে বাধ্য হয়। বাবা জানাই কয়েকদিনের মধ্যেই অন্য বাড়ির ব্যবস্থা করবে, কিন্তু এত তাড়াতাড়ি অন্য বাড়ি পাওয়া মুখের কথা নয়। প্রায় দিন 15 সময় লাগবেই। তবে এই কয়দিনেই আমাদের বাড়িতে প্রায় কোনো না কোনো কারণে ঝামেলা লেগেই থাকতো। একজন আরেকজনের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। আর রাতের বেলা সারা বাড়িতে যেন অন্য কারোর উপস্থিতি টের পেতাম। কখনো কারা যেন হেঁটে বেড়ায়, কখনো রান্না করে, আবার কখনো জলের কল খুলে দেয়। কিন্তু যখন আমরা সেখানে দেখতে যেতাম কিছুই দেখতে পেতাম না, সব কিছুই ঠিকঠাক থাকতো। লোকমুখে যা শুনেছিলাম ক্রমশই তাই যেন সত্যি হচ্ছিল। দিনগুলো ক্রমশ বিভীষিকাময় হয়ে উঠছিল। অবশেষে দিন 15 পর যখন নতুন বাড়িতে যাওয়া হয়, তারপর সব কিছুই ঠিক হয়ে যায়। বাড়ির ঝগড়াঝাটি, রাগ, অভিমান সব শেষ হয়ে যায়। আস্তে আস্তে আমরা সবাই স্বাভাবিক হয়ে আসি। তবে ওই বাড়িতে কাটানোর অভিজ্ঞতা আমি কোনোদিন ভুলবো না। তোমরা আমার কথা বিশ্বাস করো আর নাই করো, সেই রাতের চিৎকার আর্তনাদের কথা মনে পড়লে এখনো আমার শরীরের প্রতিটা লোমকূপ দাঁড়িয়ে যায়। আর আমরা খুব তাড়াতাড়ি আমাদের নতুন বাড়িতে উঠব। তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি। এখন তাহলে বিদায়, ভালো থেকো সবাই। শুভরাত্রি। আজকের ঘটনাটা এ পর্যন্তই। তবে ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রতি সপ্তাহে এমন নিত্য নতুন ঘটনা ও গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।